আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুস সালাম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা বিভাগ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা বার্ষিকের সিলেবাস অনুযায়ী পাঠদান করছি। আর প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যেহেতু সম্পূর্ণ পাঠ্য বই সিলেবাসের অন্তর্ভুক্ত, তাই তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটি ক্লাস দেখবে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ে অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে চলো শুরু করি। আমাদের আজকের অধ্যায়ের নাম ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং আজকের আলোচ্য বিষয় ব্যবস্থাপনার ধারণা ও কার্যাবলী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নেই ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে। ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট অফ বিজনেস অর্গানাইজেশন, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যবস্থাপনার ধারণা এবং ব্যবস্থাপনার কার্যাবলী। প্রথমে আমরা জেনে নিই ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি। ব্যবস্থাপনা হলো অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা এবং কৌশল। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা হলো একটি কৌশল যার মাধ্যমে অন্য লোকেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ সম্পাদন করিয়ে নেওয়া হয়। এখানে আধুনিক ব্যবস্থাপনার জনক বলে পরিচিত হেনরি ফেওরের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকবার দেখে নেই হেনরি ফয়েলের মতে ব্যবস্থাপনা কি। হেনরি ফয়েলের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। আসলে হেনরি ফয়েল যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার মধ্যে ব্যবস্থাপনার সামগ্রিক কার্যক্রমের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ব্যবস্থাপনা হলো প্রথমে পরিকল্পনা করতে হবে, তারপরে সংগঠিত করতে হবে, এরপর নির্দেশনা দান করতে হবে এবং সবশেষে নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো একটি কাজকে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সম্পাদন করতে হবে। এখন আমরা জানব ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো কি কি। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য প্রথমেই হচ্ছে ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। তারপরে হলো ব্যবস্থাপনা হচ্ছে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে পরিচালিত হয়। এরপরে ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া। তারপরে হচ্ছে ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া। সময়ের পরিবর্তনের সাথে মিল রেখে ব্যবস্থাপনার কাজের ক্ষেত্রেও নতুন নতুন কৌশল গ্রহণ করতে হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ব্যবস্থাপনা হচ্ছে একটি প্রক্রিয়া। ব্যবস্থাপনা কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা অবশ্যই পূর্ব নির্ধারিত পূর্বানুমানের উপর কাজ করতে হবে। তারপরে রয়েছে ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, এটি চলতে থাকে। এবং ব্যবস্থাপনা অবশ্যই দলগত প্রক্রিয়া। তাহলে আমরা ব্যবস্থাপনার কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। একটি হলো এটি ধারাবাহিক প্রক্রিয়া, তারপরে হচ্ছে এটি পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য কাজ করে, তারপরে হচ্ছে এটি একটি দলগত প্রক্রিয়া এবং এটি একটি চলমান প্রক্রিয়া, যেটি সময়ের সাথে মিল রেখে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়। এখন আমরা জানব ব্যবস্থাপনা কার্যাবলী, ফাংশনস অফ ম্যানেজমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ
এই জিনিসগুলো শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠানে না, মানুষের সামগ্রিক জীবনেও এই পরিকল্পনাগুলো, এই কার্যাবলীগুলো আমাদেরকে মেনে চলতে হয়। মেনে না চললে আমাদের জীবনে শৃঙ্খলা আসে না। তাই শৃঙ্খলিত জীবন এবং সুষম জীবন যাপনের জন্য প্রত্যেক মানুষকে নিজের জীবনের ব্যবস্থাপনা করে নিতে হয়। 1 নাম্বার হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, যাকে আমরা বলছি প্ল্যানিং। তাহলে আসুন প্ল্যানিং একটু দেখে নিই। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। কোনো ব্যবসায় সংগঠনের জন্য পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি কাজ কে কিভাবে কখন করবে তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা। এবং ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। সবার আগে ব্যবসায় প্রতিষ্ঠানটি কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, কি কি কাজ করব, এই সংক্রান্ত একটি পরিকল্পনা করতে হয়। এবং তোমরা জেনে রাখবে, পরিকল্পনা হচ্ছে ব্যবসায় সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি ভালো পরিকল্পনা প্রণয়ন যদি করতে পারে, তাহলে ব্যবসায়ের অর্ধেক সফলতা এই পরিকল্পনার উপর নির্ভর করে। পরিকল্পনায় কি কি থাকে, কে কাজ করবে, কিভাবে কাজ করবে, কোন কাজটি করবে এবং কিভাবে সম্পাদন করবে, এই বিষয়গুলো পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তারপরে 2 নম্বরে আসছে সংগঠিতকরণ, অর্গানাইজিং। পরিকল্পনা করলাম, পরিকল্পনা করার পরে আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে এই কাজটি করার জন্য আমাদের কর্মী বাহিনীকে সংগঠিত করব। ব্যবসায়ের প্রয়োজনীয় মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলীকে সংগঠিতকরণ বলে। তাহলে সংগঠিতকরণ বলতে আমরা কি বুঝি? কোনো একটি প্রতিষ্ঠানের মানবিক এবং বস্তুগত উপকরণ নিয়ে কর্মী বাহিনীদের মধ্যে যথাযথভাবে দায়িত্ব বন্টন করে দিতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, একজন ব্যক্তি সব ধরনের কাজ সম্পাদনের জন্য উপযুক্ত নয়। তাই কাজের ধরন অনুযায়ী প্রত্যেকটি ব্যক্তিকে আলাদা আলাদাভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এই যে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়, এটাকেই আমরা বলছি সংগঠিতকরণ। এরপরে 3 নম্বর আসছে কর্মী সংস্থান বা স্টাফিং। প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উপাদান হচ্ছে তার কর্মী বাহিনী এবং এই উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মী বাহিনী ব্যতীত কোনো কাজ প্রতিষ্ঠানে সম্পাদিত হতে পারে না। কর্মী বাহিনীকে প্রতিষ্ঠানের অন্যতম মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স হিসেবে বিবেচনা করা হয়। কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণ দান, পদোন্নতি দেওয়া, বদলি, ছাঁটাই প্রভৃতি কাজ কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, কর্মী বাহিনী হচ্ছে কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠানের বা যে কোনো একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স, যাদেরকে দিয়ে আমরা কার্য সম্পাদন করি। এবং এই কার্য সম্পাদনের জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে উপযুক্ত কর্মী সংগ্রহ করতে হবে। অর্থাৎ আমি যে কাজটি সম্পাদন করব বা আমার ব্যবসায় প্রতিষ্ঠান যে কাজ সম্পাদন করবে, সেই কাজের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ করতে হবে। অনেকগুলো কর্মী সংগ্রহ করব, সেখান থেকে অনেকগুলো কর্মী থেকে উপযুক্ত বেছে বেছে ভালো কর্মী নির্বাচন করতে হবে। এরপরে তাদেরকে প্রশিক্ষণ দান করতে হবে এবং কাজ করতে করতে এক সময় তাদের দক্ষতা অনুযায়ী তাদের পদোন্নতি দিতে হবে। এই কাজগুলো আমরা কর্মী সংস্থানের মধ্যে করে থাকি। 4 নম্বর হচ্ছে নির্দেশনা দান বা ডিরেক্টিং।
পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলে। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কিভাবে সম্পন্ন করতে হবে তার নির্দেশনা প্রদান করে থাকেন। যথার্থ নির্দেশনা দিতে পারলে কর্মীরা সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে পারে। অনেকে নির্দেশনা দানকে নেতৃত্ব দানের সাথে তুলনা করেন। একজন ব্যবস্থাপককে মনে রাখতে হবে কোন কর্মীর দ্বারা কোন কাজটি সম্পাদন হবে। ব্যবস্থাপক সেই বিষয়টি বুঝে নিয়ে কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন করবেন, দিক নির্দেশনা দিবেন, কিভাবে সেই কাজ সম্পাদন করতে হবে সেই ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন, এবং যদি সেই কাজে ভুল হয় সেই কাজটি কিভাবে শুধরানো যায় সেই বিষয়েও নির্দেশনা দিবেন। যথাযথভাবে যদি ব্যবস্থাপক কর্মীদেরকে নির্দেশনা দান করতে পারেন তবে কর্মী অধিকতর দক্ষতার সাথে সেই নির্ধারিত কাজটি সম্পন্ন করতে পারেন। এই জন্য অনেকেই এই বিষয়টাকে, নির্দেশনা দানের বিষয়টাকে নেতৃত্ব দানের সাথে তুলনা করে থাকে। এরপরে আসছে প্রেরণা দান, যেটাকে বলা হচ্ছে মোটিভেটিং। শুধু নির্দেশনা দিয়ে কাজ করিয়ে নিতে চলবে না, তাদের ভালো কাজের জন্য, অধিকতর ভালো কাজ করার জন্য অবশ্যই কর্মীদেরকে প্রেরণা দান করতে হবে। প্রতিষ্ঠানের কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করার সময় কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে প্রেরণা বলা হয়। আরেকবার বলছি, প্রতিষ্ঠানের কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করার সময় কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে প্রেরণা বলা হয়। প্রেরণার ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয় এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে, প্রশংসা করে অনেক সময় কোনো একজন কর্মীর কাছ থেকে গুণগত কাজ বের করে আনা যায়। তাই কর্মীদেরকে অধিকতর দক্ষ কর্মে উৎসাহী করে তোলার জন্য অবশ্যই ব্যবস্থাপককে কর্মীদেরকে প্রেরণা দান করতে হবে বা মোটিভেটিং করতে হবে। এরপরে হচ্ছে সমন্বয় সাধন বা কোঅর্ডিনেটিং। সমন্বয় সাধন প্রক্রিয়ায় ব্যবসায় সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়। সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের সকলে মিলে একটি দলে পরিণত হয়, যা ঐক্যবদ্ধভাবে কাজ সম্পাদনে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, সমন্বয় সাধন খুবই জরুরি একটি বিষয়। যে কোনো প্রতিষ্ঠানের জন্য সঠিকভাবে সমন্বয় সাধন না হলে আমাদের মহৎ উদ্দেশ্য ব্যাহত হবে। তাহলে সমন্বয় সাধন প্রক্রিয়ায় কি করতে হবে? ব্যবসায় সংগঠনের কর্মীদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে এবং প্রতিটি কর্মচারীর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধনের মধ্যে প্রথম যে জিনিসটি আসে, যে বিষয়টি আসে, সেটি হচ্ছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। ধরো ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো একটি আদেশ বা নির্দেশনা প্রদান করেছেন, তাহলে যিনি ব্যবস্থাপক তার দায়িত্ব হচ্ছে সেই নির্দেশনা যথাযথভাবে কর্মীদের কাছে পৌঁছে দেওয়া। যারা এই নির্দেশনার জন্য অপেক্ষা করছে বা যাদের জন্য এই নির্দেশনা দান করা হয়েছে তাদের কাছে যথাযথভাবে এই নির্দেশনা পৌঁছে দিতে হবে। এটি হচ্ছে সমন্বয় সাধন। আর সমন্বয় সাধনের মাধ্যমে পুরো সংগঠনে সবাই একটি দলগত ভূমিকায় অবতীর্ণ হয় এবং দলগতভাবে কাজটি সম্পাদন করে, যার ফলে কাজটি সুন্দর সুচারুরূপে সম্পাদিত হয়। এরপরে হচ্ছে নিয়ন্ত্রণ, যেটা খুবই জরুরি। নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদন হচ্ছে কিনা তা তদারক করা, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সার্বিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়। নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিক ও
ও সুদৃঢ় ভূমিকার কারণে ব্যবসায়ী সংগঠন তার আভ্যন্তরীণ ও বাহ্যিক সকল অচলাবস্থা ও বাধা মোকাবেলা করে উন্নতির দিকে ধাবিত হয়। মূলত নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সংগঠিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা হয়। নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলীর শেষ ধাপ। পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, প্রেষণা দান, দিক নির্দেশনা দান, এই সব কিছুই সঠিকভাবে পালিত হচ্ছে কিনা এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ কিন্তু দুই ধরনের হয়, একটি হচ্ছে ধনাত্মক নিয়ন্ত্রণ বা পজিটিভ কন্ট্রোলিং, আরেকটি হচ্ছে ঋণাত্মক নিয়ন্ত্রণ বা নেগেটিভ কন্ট্রোলিং। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে নেগেটিভ কন্ট্রোলিং এর চেয়ে পজিটিভ কন্ট্রোলিং দিয়ে অনেক বেশি ভালো এবং গুণগত কাজ সম্পাদন করা যায়। সবাই সঠিকভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে কিনা এই বিষয়ে ব্যবস্থাপককে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আজ আমরা ব্যবস্থাপকের কার্যাবলী এবং ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বিষয় অবগত হলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। তোমরা এখন কিছু বাড়ির কাজ করবে, সেটি হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্যে পরিকল্পনা, কর্মী সংস্থান এবং প্রেষণা সম্পর্কে তোমরা আলোচনা করবে। নির্ধারিত খাতায় SW করে স্কুল অফিসে প্রতি রবিবার জমা দিয়ে যাবে। যারা দূর দূরান্তে অবস্থান করছো, সমস্যা নেই, তারাও তারিখ অনুযায়ী নির্ধারিত খাতায় SW করবে। স্কুল খোলার পরে সম্মানিত শিক্ষকগণ তোমাদের SW খাতা মূল্যায়ন করে দেবে। আবার ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।